আগের দিন আমি স্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট অবধি তোমাদেরকে বলে দিয়েছি, আনস্টেবল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা আমি বলিনি, ঠিক আছে। আনস্টেবল ইকুইলিব্রিয়ামের যে কনসেপ্টটা রয়েছে, সেই আনস্টেবল ইকুইলিব্রিয়ামের পিপিটিটা স্টেবল ইকুইলিব্রিয়ামের আইডিয়াতে আমরা দেখেছিলাম যে যখন ডিম্যান্ড আর সাপ্লাইয়ের যে ইকুইলিব্রিয়ামটা হয়, যেখানে ডিম্যান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং আর সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং, তখন আমরা স্টেবল ইকুইলিব্রিয়ামটা দেখতে পাই, ঠিক আছে। যেরকম এখানে এটা করা আছে, আগের দিন এটা বলেও দিয়েছি। কিন্তু যখন ডিম্যান্ড কার্ভটা, এই সাপ্লাই কার্ভটা নেগেটিভলি স্লোপড হয়, ডিম্যান্ড কার্ভ তো এমনিই নেগেটিভলি স্লোপড, আর সাপ্লাই কার্ভটাও যখন নেগেটিভলি স্লোপড হয়, অর্থাৎ ডিম্যান্ড কার্ভটাকে আমরা কিভাবে দেখি, ডিম্যান্ড কার্ভটাকে যখন আমরা ভাবি তখন আমরা কীভাবে ভাবি যে ডিম্যান্ড কার্ভটা একটা নেগেটিভ স্লোপ থাকবে। নেগেটিভ স্লোপ কেন থাকবে ডিম্যান্ড কার্ভের? কারণ প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি ডিম্যান্ড কমে যায়, আর প্রাইস কমার সাথে সাথে কোয়ান্টিটি ডিম্যান্ড বেড়ে যায়, সেই কারণে নেগেটিভলি স্লোপ থাকে। সেটা আমরা পয়েন্ট ওয়াইজ প্লট করেও দেখতে পাই। বা ডিম্যান্ড ফাংশন, যেটা ডিম্যান্ড ফাংশনকে যদি তুমি লেখো, সেটা হচ্ছে কিউ ডি ইকুয়ালস টু এ মাইনাস বিপি, ঠিক আছে। এইবার এই যে এ মাইনাস বিপি, এই যে বি যেটা, এই বিটা হচ্ছে স্লোপ, এই বিটা হচ্ছে স্লোপ। বি এর এখানে একটা নাম্বার থাকে, যেটা তোমরা আগেও দেখেছো। ধরো কিউডি সমান সমান আমি লিখলাম 2 মাইনাস 5p, এই যে 5 যেটা, এই 5টা হচ্ছে স্লোপ, বা জেনারেল ইকুয়েশনের রেসপেক্টে যদি বলি তাহলে এই বিটা হচ্ছে স্লোপ। এবার যেটা হচ্ছে বিষয় এখানে, সেটা হচ্ছে এই বি এর সাইনটা কি। দেখো জেনারেল ডিম্যান্ড ফাংশানে এই বি এর সাইনটা হচ্ছে নেগেটিভ, তার মানেই হচ্ছে স্লোপটা নেগেটিভ। যেরকম 5-এর সাইনটা নেগেটিভ, সেই কারণে স্লোপটা নেগেটিভ। তো ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন এটাই। স্লোপ কী করে বের করে? স্লোপ দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে যদি আমাদের কাছে পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট দেওয়া থাকে বলতে ধরো আমার কাছে প্রাইস আর কোয়ান্টিটির পয়েন্টগুলো দেওয়া আছে, যে প্রাইস যখন 2, কোয়ান্টিটি ডিম্যান্ড ধরো হচ্ছে 3, প্রাইস যখন 4, কোয়ান্টিটি ডিম্যান্ড হয়তো 1, তাহলে আমি এই দুটো পয়েন্ট দিয়ে আমি স্লোপ ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। সেইভাবে করা যায়। আর একটা যেভাবে করা যায়, যেটা এটাও আমি শিখিয়েছি, এই জিনিসটা আমি ফার্স্টের ক্লাসে শিখিয়েছিলাম একদম। আর একটা যে জিনিস করা যায়, যেভাবে স্লোপ ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা, মানে প্রাইস যেটা, এই প্রাইসের রেসপেক্টে যদি আমরা কোয়ান্টিটি ডিম্যান্ডের ডেরিভেটিভ করি, মানে ডেল কিউ ডি বাই ডেল পি যদি করি, বা তোমরা বলতে পারো যে ডি কিউ ডি বাই ডিপি যদি করি, তাহলে কি হবে দেখো। তাহলে 2 এর তো ডেরিভেটিভ হবে না, 2 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। -5p এর যদি ডেরিভেটিভ হয় p এর রেসপেক্টে, তাহলে -5টা কি কনস্ট্যান্ট, ওটা আলাদা থাকবে, আর p এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে পড়ে থাকবে -5। এইভাবেও আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারি, আর স্লোপ ক্যালকুলেট করলে দেখতে পাবো সেটা নেগেটিভই হচ্ছে। তো এইভাবে স্লোপ ক্যালকুলেট করতে হয়। ডিম্যান্ড ফাংশন হোক, সাপ্লাই ফাংশন হোক, এই সেম প্রসেসেই তোমরা স্লোপ ক্যালকুলেট করতে পারবে। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, ফার্স্ট দিকের নোটগুলো একটু দেখে নেবে যে কীভাবে স্লোপ ক্যালকুলেট করতে হয়, ওখানে রয়েছে। আর যখন সাপ্লাই কার্ভটাও নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভলি স্লোপড হয়ে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে। সাপ্লাই কার্ভ জেনারেলি কীরকম হয়? পজিটিভলি স্লোপড হয়, এরকম হয়। কিন্তু যদি সাপ্লাই কার্ভটাও কোনো কারণে এরকম না হয়ে নেগেটিভলি স্লোপড হয়ে যায়, তখন কিন্তু আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম দেখতে পাবো, স্টেবল ইকুইলিব্রিয়াম আর দেখতে পাবো না। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হয় দেখো এখানে। আচ্ছা, এটা তো আগে ছিল এর ফিগারটা, এইটা ডিম্যান্ড কার্ভটা দেখো, ডিম্যান্ড কার্ভটাও নেগেটিভলি স্লোপড বা ডাউনওয়ার্ড স্লোপিং,
ঠিক আছে। আর সাপ্লাই কার্ভটা কি হচ্ছে, সাপ্লাই কার্ভটাও কিন্তু নেগেটিভলি স্লোপড বা ডাউনওয়ার্ড স্লোপিং। এবার কি হবে যদি কোনো কারণে প্রাইসটা বেড়ে যায়, প্রাইসটা ধরো বেড়ে গেছে, প্রাইসটা বেড়ে ধরো এখানে চলে এসছে, P1 এ চলে এসছে, তাহলে এই পয়েন্টে যদি আমি মানে P1 পয়েন্টের রেসপেক্টে যদি আমি কথা বলি, বা P1 এ অ্যাকচুয়ালি দেখানোটা ডিফিকাল্ট একটু, লেট মি, ধরো সাপ্লাই প্রাইসটা এইখানে আছে P1, এই একটুখানি বেড়েছে P1। এইবার এই পয়েন্টের রেসপেক্টে ডিম্যান্ড কতটা আর সাপ্লাই কতটা সেটা আমাকে দেখতে হবে। কোনটা বেশি, সাপ্লাই বেশি নাকি ডিম্যান্ড বেশি? মাইনিউটলি চিন্তা করো, এইটা কি, এটা কোন কার্ভ? এই যে পয়েন্টটা P1, এই P1 প্রাইসের সামনে এটা কোন লাইন, সাপ্লাইয়ের লাইন না ডিমান্ডের লাইন? এই লাইনটা, এই লাইনটা কোন লাইন? কোনটা স্যার? এই যে এই লাইনটা, এই লাইনটা যেটাকে আমি রেড দিয়ে মার্ক করছি, এই লাইনটা কোন লাইন, সাপ্লাইয়ের লাইন না? সাপ্লাই। আর তারপরে এই P1 প্রাইসটা ডিম্যান্ডের সামনে কোথায় ইন্টারসেক্ট করেছে, ডিম্যান্ডের সামনে এই ডিম্যান্ড কার্ভের সাথে ইন্টারসেক্ট করেছে এই জায়গাটায়, রাইট? আমি যদি একটু ফ্রেশলি ধরো এটা বুঝতে অসুবিধা হয়, আমি এঁকে দেখাচ্ছি, ধরো ঠান্ডা জল। এই পয়েন্টটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, দুটোই হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, ডিম্যান্ড কার্ভটাও ডাউনওয়ার্ড স্লোপিং, সাপ্লাই কার্ভটাও ডাউনওয়ার্ড স্লোপিং। এইবার এই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। প্রাইস ধরো কোনো কারণে বেড়ে গেল, প্রাইস এখানে চলে এসছে, P1 এ চলে এসছে, কি হবে, সাপ্লাই আর কোয়ান্টিটির কি হবে, এইটা তখন হয়ে যাবে সাপ্লাই আর এইটা হয়ে যাবে ডিম্যান্ড, তাই তো? OQ0, OQ1, OQ0টা কি, OQ0টা হচ্ছে সাপ্লাই, OQ1টা কি, OQ1টা হচ্ছে ডিম্যান্ড। কোনটা বেশি, ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? যে কেউ বলতে পারবে যে OQ1টা বেশি, তার মানে ডিম্যান্ডটা বেশি। ডিম্যান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি হয় তার মানে কি হবে, ইফ ডিম্যান্ড গ্রেটার দ্যান সাপ্লাই, তাহলে কি হবে, প্রাইস বাড়বে না কমবে? এক্সেস ডিম্যান্ড, এক্সেস ডিম্যান্ড হলে কি হয়, প্রাইস বাড়বে না কমবে? প্রাইস বাড়বে। আগের দিন পড়িয়েছি এগুলো, আগের দিনের ক্লাস মনে না থাকলে এখন কিন্তু সব অন্যরকম লাগবে। প্রাইস বাড়বে, আচ্ছা প্রাইস বাড়বে মানে কি, প্রাইস তো অলরেডি P* থেকে বেড়ে P1 এ চলে গেছে, তাহলে প্রাইস বেড়ে আরও উপরে চলে যাবে, রাইট? আরও উপরে যেতে থাকবে, তাহলে প্রাইসটাকে আলটিমেটলি ফিরে আর P* আসবে কোনো দিন? আসবে না। খুব জেনারেল সিচুয়েশান, প্রাইসটা তো ফিরে আর P1 থেকে P* আসছে না। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ।
তাহলে প্রাইসটা যখন পি স্টার থেকে ফিরে এই P1 থেকে ফিরে পি স্টারে আসছে না, তখন আমরা সেটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম কীভাবে বলবো? স্টেবল ইকুইলিব্রিয়াম কখন বলতাম? যে প্রাইসটা বাড়ুক বা কমুক যাই হোক, প্রাইসটা ফিরে আবার পি স্টারে চলে আসতো। কিন্তু এখানে তো সেটা হচ্ছেই না। প্রাইসটা P1 হলো, বাড়লো ঠিক আছে, কিন্তু বেড়ে আবার পি স্টারে ফিরে আয়, সেটা কোনোভাবেই হচ্ছে না। বেড়ে আরও বেড়ে যাচ্ছে, বাড়তেই থাকছে, ওটা আলটিমেটলি ফিরে আর পি স্টারে আসবে না। বোঝা গেল কি বললাম? হ্যাঁ আচ্ছা, তারপরে ধরো প্রাইসটা কোনো কারণে কমে গেল, এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস কেন বাড়ে বলো তো উজ্জ্বল? এক্সেস ডিম্যান্ড হলে প্রাইস কেন বাড়ে? আগের দিনের পড়াটা তো পড়ে আসতে হবে। এক্সেস ডিম্যান্ড হলে কি হয়? এক্সেস ডিম্যান্ড মানে কি? মার্কেটে ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম। অর্থাৎ ধরো মার্কেটে ডিম্যান্ড রয়েছে 200 কেজি চালের, আর সাপ্লাই রয়েছে হচ্ছে মাত্র 100 কেজি চালের। কেউ কি জয়েন হবে? মার্কেটে ডিম্যান্ড রয়েছে 200 কেজি চালের, সাপ্লাই আছে 100 কেজি চালের। এরকম যদি সিচুয়েশান হয়, তাহলে যে সাপ্লায়ার বা যে সেলার, সে কি ওই 100 কেজি চালকে আগে যে রেটে বিক্রি করছিল এখনও সেই রেটেই বিক্রি করবে? অবশ্যই না, দাম বাড়িয়ে বিক্রি করবে। আগে ধরো ও চাল বিক্রি করছিল 40 টাকা পার কিলোতে, এখন দেখছে ওর ওই 40 টাকা পার কিলো চাল নেওয়ার জন্য আগে হয়তো 200 জন এসছিল, এখন কতজন এসছে? এখনও 200 জনই এসছে, ঠিক আছে, কিন্তু এবার ওর কাছে চাল আছে মাত্র 100 কিলো। তো ও দেখছে যে এতজন লোক যখন আমার চাল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আমি কেন দামটা সেম রাখবো, আমি দামটা বাড়িয়ে দেবো। তো আলটিমেটলি ও 40 টাকা কিলো চালটাকে এখন হয়তো 60 টাকা কিলোতে বিক্রি করবে। এইভাবে ডিম্যান্ড যদি সাপ্লাইয়ের থেকে বেশি থাকে, এইভাবে প্রাইসটা বাড়ে। তার আরও মানে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন হয়, সেগুলো তো আগের দিন বলেছি, আর নোট দিলে আরও পড়বে ওগুলো। আচ্ছা, এবার ধরো প্রাইস যদি কোনোভাবে কমে যায়, প্রাইস ধরো কমে গিয়ে পি স্টার থেকে সাপোজ এখানে চলে এসছে, P0-তে চলে এসছে, এটা যদি প্রাইস হয়, তাহলে এইবার ডিম্যান্ড কত? এইবার ডিম্যান্ড হচ্ছে এই পয়েন্টটা, আর সাপ্লাই কোথায়? সাপ্লাই হচ্ছে এটা। এবার কোনটা বেশি, ডিম্যান্ড বেশি না সাপ্লাই বেশি? দেখো, সাপ্লাই। সাপ্লাই বেশি একদম। সাপ্লাই যদি বেশি হয় ডিম্যান্ডের থেকে, তাহলে আমরা কি জানি, সেটাকে কি বলে? এক্সেস সাপ্লাই। যেটা বেশি সেটা এক্সেস। ডিম্যান্ড বেশি হলে এক্সেস ডিম্যান্ড, সাপ্লাই বেশি হলে এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই হলে কি হয়? মার্কেটে ধরো তোমার কাছে 200 কিলো চাল আছে, 200 কিলো চাল হচ্ছে তোমার সাপ্লাই, আর ডিম্যান্ড হয়তো মার্কেটে রয়েছে মাত্র 50 কিলোর। এই 50 কিলোটার হচ্ছে ডিম্যান্ড, আর সাপ্লাই রয়েছে মাত্র, এই সাপ্লাই 200 কিলোর রয়েছে। এইরকম সিচুয়েশানে কি হবে? তুমি তো দেখবে তোমার চাল বিক্রিই হচ্ছে না, তো তুমি কি করবে? কোনোভাবে যদি তোমার চাল বিক্রি হয়ে যায়, তুমি চালের দামটা 40 টাকা কিলো থেকে এখন 10 টাকা কিলোতে নিয়ে আসবে, যে কোনোভাবে যদি লোকে নিয়ে যায়, আমার কাছে পড়ে থাকার থেকে অ্যাটলিস্ট কোনোভাবে বিক্রি হয়ে যাক, তাই তো? নাকি তুমি ওটাকে নিজের কাছেই রেখে দেবে 40 টাকা কিলোয়, যবে লোকে কিনবে তবে লোকে কিনবে? সেটা তো কেউ করি না, না। যদিও চালের ক্ষেত্রে ব্যাপারটা, চালের শেল লাইফ বেশি থাকে অনেক, কিন্তু আমি যদি এটা ধরো মিল্কের রেসপেক্টে কথা বলি, ধরো মিল্কের 40 রুপিস লিটার, দেখছে যে ডিম্যান্ডই নেই, ওরা কি করবে? কদিন রেখে দেবে? দুধটা তো নষ্ট হয়ে যাবে 3 দিন পরে। ওরা পারলে ওটাকে 10 টাকা কিলোতে বা 10 টাকা লিটারে বেচে দেবে। বোঝা গেছে গল্পটা কি বললাম? তাহলে এবার এক্সেস সাপ্লাই হলে প্রাইসটা কি হবে? প্রাইসটা বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে P0 থেকে প্রাইসটা আরও কমে যাবে, রাইট? তাহলে প্রাইসটা আরও নিচের দিকে যাবে। তার মানে প্রাইসটা কিন্তু আর পি স্টারে পৌঁছাচ্ছে না কোনোভাবেই।
প্রাইসটা বেড়ে গেলেও বাড়তেই থাকছে, পি ওয়ানে আর আসছে না, এই পি স্টারে আর আসছে না। প্রাইসটা কমে গেলেও কমতেই থাকছে, পি স্টারে আর আসছে না। সো যদি ডিম্যান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভ দুটোই ডাউনওয়ার্ড স্লোপিং হয় বা দুটোই নেগেটিভলি স্লোপড হয় যেরকম এখানে বললাম, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি আনস্টেবল ইকুইলিব্রিয়াম দেখতে পাবো। ওকে, আর একটা সিচুয়েশান হয় আনস্টেবল ইকুইলিব্রিয়ামের, সেটা হচ্ছে যদি পজিটিভলি স্লোপ ডিম্যান্ড কার্ভ হয়। পজিটিভলি স্লোপ ডিম্যান্ড কার্ভ মানে সাপ্লাই কার্ভটা তো পজিটিভলি স্লোপটা আমরা জানি, যদি ডিম্যান্ড কার্ভটাও পজিটিভলি স্লোপড হয় মানে ডিম্যান্ড কার্ভটা এরকম দেখতে হয়, কিন্তু এরকম নেগেটিভলি স্লোপড হবে না। কীরকম হবে? পজিটিভলি স্লোপড হবে। অর্থাৎ এটা হচ্ছে সাপ্লাই কার্ভ ধরো এস এস, আর ডিম্যান্ড কার্ভটাও, ও সরি উল্টো হয়ে গেছি, এটা সাপ্লাই কার্ভ পজিটিভলি স্লোপড, ডিম্যান্ড কার্ভটাও পজিটিভলি স্লোপড হবে। এরকম যদি হয় তাহলে আমরা কি দেখব? স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে না হচ্ছে না। তার জন্য এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, পি স্টার, কিউ স্টার। প্রাইস ধরো বেড়ে গেল, প্রাইস বেড়ে ধরো পি ওয়ান হয়ে গেল, কি বেশি, ডিম্যান্ড না সাপ্লাই? ডিম্যান্ড। ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম। এই অবধি হচ্ছে সাপ্লাই, যদি আমি নাম দিই ও কিউ ওয়ান অবধি হচ্ছে সাপ্লাই, আর ও কিউ টু অবধি হচ্ছে ডিম্যান্ড, তাই তো? এই ও কিউ ওয়ান অবধি সাপ্লাই আর ও কিউ টু অবধি হচ্ছে ডিম্যান্ড। তাহলে যখন ডিম্যান্ড বেশি, ডিম্যান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই, তখন কি হয়? এক্সেস ডিম্যান্ড। এক্সেস ডিম্যান্ড হলে কি হয়? প্রাইস বাড়ে না কমে? আগে এক্ষুনি বলেছি, এক্সেস ডিম্যান্ড হলে কি হয়? প্রাইস বাড়ে না কমে? বাড়ে। প্রাইস বাড়লে কি হবে? প্রাইসটা পি ওয়ান থেকে আরও বেড়ে যাবে, উপরের দিকে চলে যাবে, পি স্টারে কি ফিরে আসবে? পি স্টারে কি প্রাইসটা ফিরে আসবে? আসবে না। সো দিস ইজ নট স্টেবল। যদি পি স্টারে ফিরে আসতো তখন আমরা ওটাকে বলতাম স্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক যেরকম ওই কেসটাতে এই বলটা যদি আমি নিয়ে এখানে সরিয়ে দিই, বলটা আবার ফিরে এখানেই চলে আসবে, তাহলে সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম। বা বলটাকে যদি এখানে তুলে দিই, বলটা আবার ফিরে এখানেই চলে আসবে, দিস ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। বাট এরকম কেসে যদি বলটা এরকম উপরে থাকে, বলটা যদি কোনোভাবে আমি এখানে নিয়ে আসতে নিচে ফেলে দিই, ও আরও নিচে যেতে থাকবে, আরও সরে সরে আরও নিচে যেতে থাকবে, ও কিন্তু কোনো দিন আর এই উপরের জায়গাটায় ফিরে আসবে না। সো দিস ইজ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ঠিক এখানেও সেটা হচ্ছে, প্রাইসটা একবার কমে গেলে বা একবার বেড়ে গেলে কমতেই থাকছে বা বাড়তেই থাকছে, ও আর আগের জায়গায় ফিরে আসছে না। এইবার প্রাইসটা এখানে কমিয়ে দেখো কি হচ্ছে। প্রাইসটা কমিয়ে দিলে আলটিমেটলি ধরো এইটা হচ্ছে প্রাইসটা কমিয়ে এই জায়গায় এসছে। এখানে কোনটা বেশি, ডিম্যান্ড না সাপ্লাই? কিউ এন কিউ এম, দেখো কোনটা বেশি, সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? সাপ্লাই হচ্ছে এই কিউ এন অবধি, আর ডিম্যান্ড কোথায়? ডিম্যান্ড হচ্ছে, আচ্ছা না, ডিম্যান্ড হচ্ছে কিউ এন অবধি আর সাপ্লাই হচ্ছে কিউ এম অবধি। তাহলে সাপ্লাইটা বেশি, সাপ্লাইটা কিউ এম অবধি গেছে, রাইট? এইটা হচ্ছে সাপ্লাই কার্ভ। ভালো করে কার্ভটাকে লক্ষ্য করো, এই সাপ্লাই কার্ভ অবধি কত আসলো, এই অবধি এসেছে সাপ্লাই কার্ভে, আর ডিম্যান্ড কার্ভে মাত্র এই অবধি এসেছে। তাহলে সাপ্লাই যখন গ্রেটার দ্যান ডিম্যান্ড তখন কি হয়? এক্সেস সাপ্লাই। এক্সেস সাপ্লাই হলে প্রাইস কমে, তো প্রাইস আলটিমেটলি এই পি জিরো থেকে কমে আবার নিচের দিকে চলে যাবে, কোনোভাবেই পি স্টারে ফিরে আসবে না। দিস ইজ দ্য এক্সাম্পল অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বলো কোনো কোয়েশ্চেন থাকলে, এটা খুবই বেসিক টপিক। বলো কোনো কোয়েশ্চেন আছে? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা আমি এখানে করিয়ে দিয়েছি, এখানে আর কিছু লিখছি না। দুটো সিনারিওতে আনস্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে। কোন দুটো সিনারিও? একটা হচ্ছে যে যদি আমাদের
সাপ্লাই কার্ভটা নেগেটিভলি স্লোপড হয়, নেগেটিভলি স্লোপড সাপ্লাই কার্ভ। আর একটা সিচুয়েশন কোথায় হয়, যদি পজিটিভলি স্লোপড ডিম্যান্ড কার্ভ হয়। আচ্ছা, আশা করি তোমাদের চেঞ্জ ইন ডিম্যান্ডের কনসেপ্টটা মনে আছে। চেঞ্জ ইন ডিম্যান্ড কখন হয়? চেঞ্জ ইন ডিম্যান্ড হয়, দুটো কেস আমরা পড়েছিলাম, মনে আছে আশা করি। একটা হচ্ছে চেঞ্জ ইন ডিম্যান্ড, আর একটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কখন হতো? চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড হতো যখন প্রাইস চেঞ্জের কারণে ডিম্যান্ডটা চেঞ্জ হতো, ঠিক আছে। আর চেঞ্জ ইন ডিম্যান্ড কখন হতো? যখন প্রাইস সেম থাকছে কিন্তু তারপরেও ডিম্যান্ডটা চেঞ্জ হচ্ছে। কেন? কারণ অন্য সমস্ত ফ্যাক্টর লাইক টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, রিলেটেড গুড, প্রাইস অফ রিলেটেড গুড, ইনকাম, এই সমস্ত ফ্যাক্টরের কারণে ডিম্যান্ডটা চেঞ্জ হচ্ছে। তখন আমরা তাকে বলি চেঞ্জ ইন ডিম্যান্ড, নট চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড, ঠিক আছে। উজ্জ্বল, এই জিনিসগুলো ফার্স্টের দিকে হয়েছিল, ঠিক আছে। একটু নোটগুলো পড়বে, নোটগুলোর মধ্যে এগুলো লেখা আছে সব, চেঞ্জ ইন ডিম্যান্ড কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড কি। তো চেঞ্জ ইন ডিম্যান্ডে প্রাইসটা চেঞ্জ হয় না, তারপরেও ডিম্যান্ডটা চেঞ্জ হয়। কেন হয়? অন্য ফ্যাক্টরগুলোর কারণে, লাইক মানুষের ইনকাম বেড়ে গেলে ডিম্যান্ড বেড়ে যেতে পারে, রিলেটেড কমোডিটির প্রাইস বেড়ে গেলে ডিম্যান্ড বেড়ে যেতে পারে, তারপরে টেস্ট যদি ফেভারেবল হয়ে যায়, কোনো জিনিসের প্রতি যদি টেস্ট পছন্দ যদি খুব বেড়ে যায় তাহলে সেটা ডিম্যান্ড বেড়ে যাবে। এইসব কারণে ডিম্যান্ড বেড়ে যায় বা কমে যায়, দুটোর মধ্যে যেটা খুশি হতে পারে। এবার এগুলো আমি করিয়েছি যদিও। চেঞ্জ ইন ডিম্যান্ড কি? প্রাইস দেখো সেম আছে, কোয়ান্টিটি ডিম্যান্ড কি হয়েছে, 2 থেকে 4 হয়ে গেছে, মানে বেড়ে গেছে। আমি যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করতে চাই তাহলে প্রথম পয়েন্টটা হবে 2,5 আর দ্বিতীয় পয়েন্টটা হবে 4,5। আচ্ছা, প্রথম পয়েন্টটা হবে 2,5, তাই তো 2,5। একটুখানি আমি যদি গ্রাফিক্যালি প্লট আর একটা পয়েন্ট নিয়ে নিই, প্রথম পয়েন্টটা কি? প্রথম পয়েন্টটা ধরো 2,5 কোথায় হবে? 1 2 1 2 3 4 5। 2,5 কোথায় হবে? এখানে হবে। তাহলে আমি যদি ডিম্যান্ড কার্ভটা আঁকার চেষ্টা করি, ডিম্যান্ড কার্ভটা প্রবাবলি কোথা থেকে যাবে? এখান থেকে সাপোজ। আচ্ছা, পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে 4,5। 4,5 কোথায় হবে? 3 4। তাহলে পরের 4,5 পয়েন্টটা কোথায় হবে? এইখানে হবে। এবার ডিম্যান্ড কার্ভটা কোথা থেকে যাচ্ছে? উপর দিক দিয়ে আরও। তাহলে এই যে শিফটটা হলো ডিম্যান্ড কার্ভে, এটা কিন্তু চেঞ্জ ইন ডিম্যান্ডের ক্ষেত্রেই হবে। যদি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড হতো তখন ডিম্যান্ড কার্ভের আর শিফট হতো না, তখন আমরা ডিম্যান্ড কার্ভের মুভমেন্ট অ্যালং দ্য ডিম্যান্ড কার্ভ হতো, ডিম্যান্ড কার্ভের উপরেই থাকতাম। তাহলে এইভাবে আমরা চেঞ্জ ইন ডিম্যান্ডটা দেখতে পারি। চেঞ্জ ইন ডিম্যান্ডটা ডিক্রিজের ক্ষেত্রেও দেখা যায়। ধরো এখানে 2,5, 1 2 3, আর এটাই ধরো 5, এখানে 2,5টা এখানে, আর 1,5 এখানে। এবারও ডিম্যান্ড কার্ভটা শিফট হলো, কিন্তু এবার এই দিকে শিফট হয়েছে, মানে লেফটে শিফট হয়েছে। এইবার আমাকে একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দাও। যখন কোয়ান্টিটি ডিম্যান্ড 2 থেকে 4 হলো, মানে বেড়ে গেল, তখন প্রাইস তো সেমই আছে, সেই কারণেই শিফটটা হচ্ছে, না হলে শিফট হতো না, নাহলে মুভমেন্ট অ্যালং হতো। প্রাইস কোয়ান্টিটি ডিম্যান্ডটা যখন 2 থেকে 4 হলো, অর্থাৎ বেড়ে গেল, তখন ডিম্যান্ড কার্ভটার কোন দিকে শিফট হলো? রাইটে শিফট হলো না লেফটে শিফট হলো? এটা হচ্ছে রাইটে শিফট হলো। এই জিনিসটা মাথায় রাখবে। যখন ডিম্যান্ড বাড়ে তখন ডিম্যান্ড কার্ভটার কোন দিকে শিফট হয়? রাইট ওয়ার্ড শিফট। আর এখানে যখন ডিম্যান্ডটা কমলো, 2 থেকে 1 হলো, তখন ডিম্যান্ড কার্ভটার কোন দিকে শিফট হলো?
এটা প্রথম ডিম্যান্ড কার্ভ ছিল, সেটা শিফট হয়ে কত হয়ে গেল D1 এটা নেক্সট ডিম্যান্ড কার্ভ। এখানেও আমি এটা করে দিই DD D1 তাহলে আলটিমেটলি আমরা DD থেকে D1 এর দিকে গেছি, রাইটওয়ার্ড শিফট। এখানেও কি হয়েছে, এখানেও আমরা DD থেকে D1 এর দিকে গেছি, মানে লেফটওয়ার্ড শিফট। তাহলে ডিম্যান্ড কমলে লেফটে শিফট হয়, ডিম্যান্ড বাড়লে রাইটে শিফট হয় ডিম্যান্ড কার্ভটা। এইবার সাপ্লাইয়ের ক্ষেত্রেও সেই সেম গল্পটা দেওয়া যেতে পারে যে প্রাইস ছাড়া অন্য কোনো ফ্যাক্টরের কারণে যদি সাপ্লাই বেড়ে যায় বা কমে যায় তাহলে আমরা সেটাকে চেঞ্জ ইন সাপ্লাই বলি। আর যদি প্রাইসের ওঠা কমার কারণে যদি সাপ্লাইটা বাড়ে বা কমে তাহলে সেটাকে আমরা চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই বলি। জাস্ট একটাই ডিফারেন্স, কোয়ান্টিটি শব্দটা থাকবে আর থাকবে না। কোয়ান্টিটি শব্দটা নেই মানে সাপ্লাইয়ের চেঞ্জ হয়েছে, দেখো 2 থেকে 4 হয়েছে কিন্তু প্রাইসটা সেম আছে। এখানে কোয়ান্টিটি শব্দটা থাকলে কি হতো, চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই হলে তখন প্রাইসের চেঞ্জের কারণে সাপ্লাইটা চেঞ্জ হতো। এখানে প্রাইস তো সেমই আছে তারপরেও সাপ্লাই চেঞ্জ হয়েছে, সো দিস ইজ চেঞ্জ ইন সাপ্লাই। এখানে দেখো পয়েন্টগুলো কি কি আছে। প্রথম পয়েন্ট আছে 2,5, এটা 2, এটা 1 2 3 4 5, 2,5 কোথায় হবে এখানে। সাপ্লাই গ্রাফটা কীরকম হয় আমরা জানি, আপওয়ার্ড স্লোপিং হয়। এখানে আমি এক গাদা পয়েন্ট নিয়ে ব্যাপারটাকে দেখাতে পারি, কিন্তু আমি এক গাদা পয়েন্ট নিয়ে ব্যাপারটাকে দেখাতে চাইছি না, কারণ অনেক টাইম লাগবে তাতে, এগুলো অনেকবার হয়েছে। 4,5 পয়েন্টটা কোথায় হবে, 4,5 পয়েন্টটা হবে হচ্ছে 3 4 এখানে। তাহলে এটা আর একটা সাপ্লাই কার্ভ আমরা পেলাম হলো। এবার এই যে সাপ্লাই কার্ভগুলো আমরা পেলাম, প্রথম সাপ্লাই কার্ভটা কোনটা ছিল, এইটা SS। দ্বিতীয় সাপ্লাই কার্ভটা কোনটা হলো S1 তাহলে তোমরা দেখো যখন সাপ্লাই 2 থেকে বেড়ে 4 হয়ে গেল তখন সাপ্লাই যে বাড়লো এর ফলে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট হলো, রাইটে না লেফটে। রাইট। SS থেকে S1 গেল, তো সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট হলো, রাইটওয়ার্ড শিফট। এই জিনিসগুলোই কিন্তু একটু পরে কাজে লাগবে, তো এখন কিন্তু ভালো করে বুঝে নাও। সেরকমই সাপ্লাইটা যদি কমে যায় কোনোভাবে, দেখো সাপ্লাইটা 2 থেকে 1 হয়ে গেছে, তাহলে আমাদের পয়েন্টগুলো কি কি হবে, পয়েন্টগুলো হবে 2,5 1 2 3 4 5, 2,5 এখানে, মানে একটা সাপ্লাই কার্ভ হলো এই, আর একটা সাপ্লাই কার্ভ কি 1,5 মানে কি এখান থেকে যাবে। তাহলে এইবার কি হলো, সাপ্লাই কার্ভটা প্রথমে এটা ছিল SS, এখন কত হয়ে গেল S1। তাহলে এইবার সাপ্লাই কার্ভটা কি হবে, কোন দিকে শিফট হবে, লেফটে শিফট হয়েছে না রাইটে শিফট হয়েছে। SS থেকে S1 গেছে, লেফটওয়ার্ড শিফট। 4 বছর এই জিনিসটা খুব কাজে লাগবে, যে শুধুমাত্র ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভ নিয়ে না, সমস্ত কার্ভ নিয়েই এটা মাথায় রাখবে। যদি কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, কোন কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং, ডিম্যান্ড না সাপ্লাই। Demand. If curve is downward sloping, যেরকম ডিম্যান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং, তো ডিম্যান্ড কার্ভের ক্ষেত্রে আমরা দেখলাম যখন ইনক্রিজ হলো, ডিম্যান্ডটা বেড়ে গেল 2 থেকে 4 হলো, তখন ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করলো, রাইটে শিফট করলো। তো এটা সমস্ত ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভের ক্ষেত্রে এটা সত্যি হবে যে ইফ কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, তার মানে ইনক্রিজ রিপ্রেজেন্টস রাইটওয়ার্ড শিফট। এই রাইটওয়ার্ড শিফট তো নাকি, দাঁড়াও কোনটা দেখালাম, হ্যাঁ রাইটওয়ার্ড শিফট, ডিক্রিজ লেফটওয়ার্ড শিফট। ইনক্রিজ মানে কি, ইনক্রিজ মানে হচ্ছে, এটা মনে মনে ভেবে নিতে হবে যে ইনক্রিজ মানে ওটা রাইটওয়ার্ড শিফট হয়েছে, কারণ তোমাকে বারবার কেউ অঙ্ক করে পয়েন্ট এঁকে এঁকে কার্ভ এঁকে এঁকে দেখাবে না, তো তোমাকে ওটা তখন মনে করতে হবে যে কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়েছে। যদি বিষয়টা মানে ডিম্যান্ডটা বা সেই সাবজেক্টটা
বা সেই ভ্যারিয়েবলটা যদি বাড়ে তার মানে কার্ভটাকে আমাকে রাইটে শিফট করতে হবে। আর ইফ কার্ভ ইজ আচ্ছা আরেকটা বলে দিই এটা আগে, আরেকটা যেটা বলার সেটা হচ্ছে যে কার্ভটা যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয় তার মানে এটাও মাথায় রাখতে হবে যে ডিক্রিজ মানে যেরকম এখানে ডিম্যান্ডের ডিক্রিজ হয়েছে কার্ভটা কোন দিকে শিফট করে গেছে, লেফটে। দেখিয়ে দিচ্ছি আর একবার, দেখো ডিম্যান্ডটা যেই ডিক্রিজ করলো 2 থেকে 1 হলো, কার্ভটা কোন দিকে শিফট করলো, লেফটে, রাইট। তাহলে ডিম্যান্ড যদি ডিক্রিজ করে তাহলে কার্ভটা কোন দিকে শিফট করবে, লেফটে শিফট করবে, লেফটওয়ার্ড শিফট। একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাউনওয়ার্ড স্লোপিং মানে কিন্তু নেগেটিভলি স্লোপড, হ্যাঁ এটাও যেন মাথায় থাকে, নেগেটিভলি স্লোপড। সেটা কেন হয় আমরা দেখেছি আগে। আর আরেকটা কথা যে কার্ভ যদি আপওয়ার্ড স্লোপিং হয়, আপওয়ার্ড স্লোপিং মানে পজিটিভলি স্লোপড হয়, কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং আর পজিটিভলি স্লোপটি লিখছি, পজিটিভলি স্লোপড। এখানে ডিম্যান্ড কার্ভটা কি, ডিম্যান্ড কার্ভটা না, এখানে সাপ্লাই কার্ভটা কি, পজিটিভলি স্লোপ না, সাপ্লাই কার্ভটা কি আপওয়ার্ড স্লোপিং। তো তাহলে সাপ্লাই কার্ভটা যখন আপওয়ার্ড স্লোপিং, সেটা দেখো যখন সাপ্লাইটা বাড়লো তখন সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট হলো, রাইটে না লেফটে, রাইটে শিফট হয়েছে, তাই তো। তাহলে ইফ কার্ভ ইজ পজিটিভলি স্লোপড তাহলে, এক মিনিট কি ভুল লিখলাম, রাইটওয়ার্ড শিফট 5, লেফটওয়ার্ড শিফট 4, চার কমা 5 শিফট আর আপনি বললে তো রাইট শিফট। আচ্ছা কার্ভটা যদি পজিটিভলি স্লোপড হয় তাহলে দেখো সাপ্লাই যেরকম তখন পজিটিভলি স্লোপড একটা কার্ভ, যখন সাপ্লাই বেড়েছে 2 থেকে 4 হয়েছে তখন সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করেছে, রাইটে শিফট করেছে। তো ইফ সাপ্লাই কার্ভ ইজ পজিটিভলি স্লোপড অর আপওয়ার্ড স্লোপ দেন ইনক্রিজ মানে কি, ইনক্রিজ মানে রাইটওয়ার্ড শিফট। আর যদি ডিক্রিজ হয় দ্যাট ইজ ডিনোটিং লেফট শিফট। এই স্টেটমেন্টটা মানে এই দুটো স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, পরে আমরা যখন রেফার করব এই স্টেটমেন্ট দুটো থেকেই রেফার করব। আচ্ছা নেক্সট ইজ এখান এফেক্ট অফ চেঞ্জ ইন ডিম্যান্ড অন ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইকুইলিব্রিয়াম প্রাইস দেখার চেষ্টা করব যে ইকুইলিব্রিয়াম প্রাইস কী করে বেরোয়। তো ইকুইলিব্রিয়াম প্রাইস বের করার জন্য আমাদের একটা ডিম্যান্ড কার্ভ লাগবে, আর একটা কি লাগবে, আর একটা লাগবে হচ্ছে সাপ্লাই কার্ভ। ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওই পয়েন্ট বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাই
ওই পয়েন্ট বরাবর যদি আমি ওয়াই অ্যাক্সিসে চলে যাই, তাহলে আমি যে পয়েন্টটা পাবো সেটা আমাকে দেবে হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস পি স্টার। আর ওই পয়েন্ট বরাবর যদি আমি এক্স অ্যাক্সিসে চলে আসি, তাহলে আমি যে কোয়ান্টিটিটা পাবো সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে? আর এই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিতে কি ডিম্যান্ড আর সাপ্লাই আলটিমেটলি ইকুয়াল। তাহলে পি স্টারটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস আর কিউ স্টারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। বলো, এই অবধি কারোর কোনো ডাউট আছে? এই অবধি কারোর কোনো ডাউট আছে? বলো। না। আচ্ছা, যদি ডিম্যান্ড বেড়ে যায়, ঠিক আছে, তাহলে এই যে ডিম্যান্ড কার্ভটা আমি এখানে এঁকেছি, এই ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করবে? আমি ধরলাম যে ডিম্যান্ড বেড়েছে, তাহলে এই ডিম্যান্ড কার্ভটা কোন দিকে শিফট করবে, রাইটে না লেফটে? এইবারই আগের লজিকটা কাজে লাগবে, দেখে নাও। কার্ভ যদি ডাউনওয়ার্ড স্লোপিং হয়, মানে ডিম্যান্ড কার্ভ তো ডাউনওয়ার্ড স্লোপিং, তাহলে ডিম্যান্ড বেড়েছে, তাহলে কি হবে, রাইটে শিফট করবে না লেফটে শিফট করবে? কি হলো? বোঝা যাচ্ছে না নাকি? রাইটে। তাহলে কার্ভটা রাইটে শিফট করলো। কার্ভটার এখন নাম কি হলো? কার্ভটার এখন নাম হয়েছে D1 তাহলে কার্ভটা ডিডি থেকে কোথায় চলে গেল? D1 চলে গেল। কেন চলে গেল ডিডি থেকে D1 কারণ ডিম্যান্ড বেড়েছে তাই। এটা ডিম্যান্ড লিখি, তোমরা পরে বুঝতে পারো। ডিম্যান্ড বাড়ায়, কার্ভটা কোথায় চলে গেল? D1 চলে গেল ডিডি থেকে। ডিম্যান্ড বেড়ে যাওয়ায় আলটিমেটলি কার্ভটা ডিডি থেকে D1 চলে গেল। হ্যাঁ, ওটাই। এবার এখন ইকুইলিব্রিয়ামটা কোথায়? এখন ইকুইলিব্রিয়ামটা কি এই ই পয়েন্টে আছে নাকি ডিম্যান্ড আর সাপ্লাই কার্ভ? এখন তো এই ডিম্যান্ড কার্ভটা নেই, এটা তো হিসাব মতো এখন নেই, তাই না? এখন আছে কোনটা? যদি এটাকে মুছেও দিতে চাই, দেখি এটাকে মুছে দিই, পরে আবার এঁকে দিচ্ছি। কি হচ্ছে, জায়গাটা মোছা যাচ্ছে না এখন আপাতত, দেখছি পরে। এই ডিম্যান্ড কার্ভটা এখন আর নেই, এখন ডিম্যান্ড কার্ভটা কোনটা আছে? D1টা আছে, রাইট? এই তো, হ্যাঁ, মুছে গেছে। তাহলে এখন ইকুইলিব্রিয়ামটা কোথায়? এখন ইকুইলিব্রিয়ামটা এই পয়েন্টে হয়ে গেছে না, E1 এই পয়েন্টে হয়ে গেছে না? বোঝা গেছে? তাহলে এখন যখন ইকুইলিব্রিয়ামটা E1 পয়েন্টে চলে আসলো, তাহলে এখন আমাকে ইকুইলিব্রিয়াম প্রাইস পেতে গেলে আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেতে গেলে কি করতে হবে? আবার এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে হবে। ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো, যেটা হচ্ছে P1 স্টার, আর ওয়াই এক্স অ্যাক্সিস বরাবর গেলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পাবো, যেটা হচ্ছে Q1 স্টার। Q1 স্টার। এইবার তোমরা নিজেরাই বলো, আগের ডিম্যান্ড কার্ভটা যদিও আমি মুছে দিয়েছি, কিন্তু এখনও তার প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা রয়ে গেছে, কারণ সেটা থাকতে হবে, নাহলে কম্পেয়ার করতে পারবো না।
এখন ডিম্যান্ড বেড়ে যাওয়ায় ডিম্যান্ড কার্ভটা ডিডি থেকে শিফট করে ডি ওয়ানে চলে গেল, খুব ভালো কথা। ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি হলো? প্রাইসটা ইকুইলিব্রিয়াম প্রাইস সেটার কি চেঞ্জ আসলো সেটা আমরা লিখব। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির কি চেঞ্জ আসলো সেটা আমরা লিখব। ইকুইলিব্রিয়াম প্রাইস আগে কত ছিল? ইনিশিয়ালি কত ছিল? প্রথমে কত ছিল? দেখো ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম প্রাইস কত ছিল? প্রথমে কত ছিল? এই পি স্টার ছিল না? স্টার। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত ছিল প্রথমে? কিউ স্টার। এখন হুম। নাও এখন কি আছে? এখন প্রাইসটা বেড়ে গেছে, বেড়ে কত হয়ে গেছে? পি স্টার হয়ে গেছে। আর ডিম্যান্ডটা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কোথায় চলে গেছে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও বেড়ে গেছে, কিউ স্টার হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আলটিমেটলি যখন প্রাইসটা বাড়ছে তখন ডিম্যান্ডটার কি চেঞ্জ আসছে? মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটার কি চেঞ্জ আসছে? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কি বাড়ছে না কমছে? আমি আমি আরেকবার রিপিট করছি, আরেকবার স্টেটমেন্টটা রিপিট করছি। যখন ডিম্যান্ডটা বাড়ছে, অ্যাকচুয়ালি আমার স্টেটমেন্টটা এরকম হওয়া উচিত যে যখন ডিম্যান্ডটা বাড়ছে, ডিম্যান্ডটা বাড়ছে মানে কি? ডিম্যান্ড কার্ভটা ডিডি থেকে ডি ওয়ানে চলে যাবে। এবার আমি ডিডিটাও এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের আর প্রবলেম হবে না আশা করি। ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে মানে ডিম্যান্ড কার্ভটা ডিডি থেকে শিফট হয়ে ডি ওয়ানে চলে গেল। তার ফলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা বেড়ে গেল, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাও বেড়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি যে যদি ডিম্যান্ড বাড়ে তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসও বাড়বে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও বাড়বে? সেটাই তো হচ্ছে হ্যাঁ, নাকি? পারি। ঠিক আছে, ওয়েট এবার। আচ্ছা, এর পিছনে ইনটিউশনটা এবার যদি আমাদেরকে বুঝতে হয়, এর পিছনে লজিকটা কি, কেন হচ্ছে? লজিক আমি প্রত্যেক সবকটাতে বলবো না, সবকটাতে বললে প্রচুর টাইম লেগে যাবে, বাট আমি প্রথমটাতে পুরো লজিকটাই বলে দেবো যে কেন হচ্ছে। সেই লজিকটাও তোমাদেরকে বুঝতে হবে যে কেন প্রাইসটা বেড়ে গেল আর কোয়ান্টিটিটা বাড়লো। মানে যখন এই যে ডিম্যান্ড কার্ভটা শিফট করলো ডি0 মানে ডিডি থেকে ডি ওয়ানে যখন ডিম্যান্ড কার্ভটা শিফট করলো তখন কোয়ান্টিটি যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা মানে প্রাইসের যে কনসেপ্টটা সেটা কী করে বাড়লো সেটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, একটা কথা বলো যে যখন ডিম্যান্ড কার্ভটা শিফট করে গেল তখন যদি প্রাইস না বেড়ে পি স্টার পয়েন্টেই থাকতো, প্রাইসটা যদি না বেড়ে এই পি স্টার পয়েন্টেই থাকতো, এক মিনিট, প্রাইসটা যদি না বেড়ে এই পি স্টার পয়েন্টেই থাকতো তাহলে আমাকে বলো তো যে এই ডিম্যান্ড কার্ভটা তো তখন আর নেই, তখন ডিম্যান্ড কার্ভ তোই বেড়ে ডি ওয়ান হয়ে গেছে। এইবার এটাকে মুছেই দিই। প্রাইসটা ধরো ডিম্যান্ড কার্ভটা শিফট হয়ে গেছে, ডিডি থেকে ডি ওয়ানে চলে গেছে, প্রাইসটা এখনও সেমই আছে, পি স্টারই আছে। তাহলে ডিম্যান্ড কতটা হতো আর সাপ্লাই কতটা হতো?
তাহলে এই যে পয়েন্টটা পি স্টার থেকে এই যে সাপ্লাই কার্ভের যে পয়েন্টটা, ধরো এটা এ পয়েন্ট নাম দিলাম, আর এই যে পয়েন্টটা মানে বি পয়েন্টটা, আর এটা ও, ও এটা কি আমার, আমাকে অ্যান্সার করবে, ও এটা কি আমার সাপ্লাই হতো আর ও বিটা কি আমার ডিম্যান্ড হতো? না বুঝতে পারলে বলো। স্যার আরেকবার বলুন। আমি বললাম যে ডিম্যান্ড, বুঝেছি। আমি বললাম যে ডিম্যান্ড তো বেড়ে গেল, হ্যাঁ ঠিক আছে, কত? ডিম্যান্ড তো বেড়ে গেল, ডিডি থেকে ডি ওয়ানে চলে গেল, তার ফলে প্রাইস যেটা, প্রাইস ধরো বাড়েনি, প্রাইস তো প্রথমেই বেড়ে যাবে না, পি স্টার থেকে পি ওয়ান স্টারে চলে যাবে না, প্রাইস ধরো পি স্টারই আছে, তাহলে সাপ্লাই কতটা, ওই প্রাইসের সামনে সাপ্লাই কতটা হচ্ছে, দেখো প্রাইসের সামনে সাপ্লাই এই এই পয়েন্ট অবধিই তো হচ্ছে, আর ডিম্যান্ড এই পয়েন্ট অবধি হচ্ছে, তাই তো? সেই পয়েন্টগুলোকে আমি এক্স অ্যাক্সিসে টেনে নিয়েছি, তাহলে দুটো পয়েন্ট পেয়েছি এ আর বি। এবার ও এটা কি, আলটিমেটলি ও এটা আমার সাপ্লাই না? ও এ মানে কতটা, এই যে পি স্টার থেকে আমি হ্যাঁ এই যে সাপ্লাই কার্ভ অবধি গেছি, এই এতটাই তো ও এ, বোঝা গেছে? হ্যাঁ আবার এই পি স্টার থেকে আমি এই যে ডিম্যান্ড হ্যাঁ কার্ভ অবধি গেছি, এই এতটাই তো ও বি, তাই তো? হ্যাঁ তাহলে ও এটা কি আমার সাপ্লাই আর ও বিটা কি আমার ডিম্যান্ড? কোন প্রাইসে এটা? পি স্টার প্রাইসে। স্টার। এইখানেই গল্পটা এবার আসবে ইন্টারেস্টিং, তোমরাই বলো এবার যে সাপ্লাই বেশি না ডিম্যান্ড বেশি? সাপ্লাই। ডিমান্ড 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 বেশি। বেশি। ডিম্যান্ড বেশি মানে কি, এক্সেস ডিম্যান্ড না এক্সেস সাপ্লাই? ডিমান্ড, হ্যাঁ, এক্সেস ডিমান্ড। ডিমান্ড। আচ্ছা, কত কোয়ান্টিটির এক্সেস ডিম্যান্ড আছে বলতে পারবে? ডিম্যান্ড বেশি তো বলছো, কতটা বেশি? তো বুঝতে পারছি না, এই এ বি এই এতটা বেশি না? বি। এ থেকে বি অবধি এতটাই তো বেশি, কারণ ও এ অবধি তো হুম। সাপ্লাইটা ছিল, তারপর থেকে আর সাপ্লাইটা নেই, সাপ্লাইটা আর ডিম্যান্ডটা পুরোই ও বি অবধি, তাহলে এই ও এর পরের যে পোর্শানটা মানে এ বি যে পোর্শানটা, এই এ বি পোর্শানটা ডিম্যান্ডটা বেশি। না বোঝা গেলে আরেকবার বলছি, গ্রাফটা একটু এখানে হেক্টিক হয়ে গেছে, আমি আরেকবার মুছে করছি, দাঁড়াও, কোনো সমস্যা নেই। দেখো ও এ অবধি কী আছে, ও এ অবধি হচ্ছে আমাদের সাপ্লাই আছে, আর ডিম্যান্ড কতটা আছে, ডিম্যান্ড আছে হচ্ছে ও বি অবধি, তাহলে ডিম্যান্ড কতটা বেশি, ও এর পরে যতটা গেল, অর্থাৎ এ বিটা হচ্ছে, এইটা হচ্ছে এক্সেস ডিম্যান্ড। বি বেশি। আশা করি বোঝা গেছে। তাহলে এক্সেস ডিম্যান্ড আমি কতটা লিখতে পারি, এক্সেস ডিম্যান্ড হচ্ছে এ বি, সেটা কি করে বেরোচ্ছে, টোটাল ডিম্যান্ড মাইনাস টোটাল সাপ্লাই। ও এ মাইনাস ও বি। টোটাল ডিম্যান্ড কতটা, টোটাল ডিম্যান্ড ভালো করে এইবার আশা করি পরিষ্কার হয়ে যাবে, টোটাল ডিম্যান্ড হচ্ছে ও থেকে বি অবধি, বি। আর টোটাল সাপ্লাই কতটা, ও থেকে এ অবধি, বাদ দাও ও বি থেকে ও এ, কত পড়ে থাকে এ বি। এই যে এক্সেস ডিম্যান্ড হলো, তাই তো? এইবার এক্সেস ডিম্যান্ড হলে কি হয়, প্রাইস বাড়ে না প্রাইস কমে? প্রাইস বাড়ে। 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 আচ্ছা,
প্রাইস বাড়বে এবার, ডিউ টু এক্সেস ডিম্যান্ড প্রাইসটা বাড়লো। প্রাইস কতক্ষণ অবধি বাড়বে? প্রাইস ততক্ষণ অবধি বাড়বে যতক্ষণ ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল না হয়ে যায়, রাইট? এটাই তো প্রাইসের লজিক। ডিম্যান্ড আর সাপ্লাই যতক্ষণ অবধি ইকুয়াল না হচ্ছে ততক্ষণ অবধি প্রাইসের বাড়ার কথা। মানে ধরো গল্পটা এরকম যে তোমার কাছে 10টা পেন আছে, তুমি 3 টাকা করে 10টা পেন বেচতে চাও, 3 রুপিস পার পেন। প্রত্যেক দিন তোমার পেন নিতে 10 জনই আসে, আজকে তোমার পেন নিতে এসছে 30 জন। তুমি কি এখন 3 টাকা করে বেচবে নাকি বেচবে না? তুমি এখন বললে আমি দাম বাড়াবো, দাম বাড়াবো, প্রথমে তুমি 6 টাকা করলে, দাম বাড়িয়ে দেবো। তুমি 6 রুপিস পার পেন করলে, তখনও দেখছো 20 জন তোমার পেন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, 10 জন চলে গেছে, 30 জনের মধ্যে থেকে 10 জন চলে গেছে। এই 30 জন কিন্তু তোমার ডিম্যান্ড, মানে এরা কিন্তু পেনের ডিম্যান্ড করতে এসছে। দিস 30 পিপল ইজ ডিম্যান্ড, এরা পেনের ডিম্যান্ড করছে। দেখছো 10 জন চলে গেছে, 10টা ডিম্যান্ড কমে গেছে, 20 জনের এখনও ডিম্যান্ড আছে। তুমি বলবে আরও দাম বাড়াবো, তাহলে 9 রুপিস পার পেন করব। এখনও দেখছো 11 জন পেন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তোমার কাছে সাপ্লাই কটা পেনের আছে? 10টা পেনেরই সাপ্লাই আছে, নেওয়ার জন্য এখনও দাঁড়িয়ে আছে 11 জন, মানে ডিম্যান্ড বেশি এখনও, ডিম্যান্ড 11 জন করছে, সাপ্লাই আছে 10টা পেনের। তুমি বলবে আরও দাম বাড়াবো, 10 রুপিস করে দিলে। এইবার দেখলে 10 জনই আছে, আরও একজন চলে গেছে, আর 10 জনই বাকি আছে পেন নেওয়ার জন্য, 10 জনই দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কি করবে? এবার বেচে দেবে? এবার আর দাম বাড়াবে নাকি দাম বাড়ানো বন্ধ করে দেবে, বেচা শুরু করবে? আর কি দাম বাড়াবে? না, তাহলে তুমি দাম বাড়িয়ে 3 থেকে 6 আসলে, 6 থেকে 9 আসলে এই দামটা কতক্ষণ অবধি বাড়াচ্ছ? যতক্ষণ অবধি ডিম্যান্ড, এই সাপ্লাই যে 10টা পেনের ছিল সেটা ডিম্যান্ডের ইকুয়াল না হলো, অর্থাৎ লোকগুলো 30 থেকে কমে 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 10-এ না আসলো, ততক্ষণ অবধি তুমি দাম বাড়াতে থাকলে। বোঝা গেল? তাহলে আমরা আলটিমেটলি প্রাইস কতক্ষণ বাড়াই? যতক্ষণ অবধি ডিম্যান্ডটা সাপ্লাইয়ের ইকুয়াল না হয়। বলো এই গল্পটা বোঝা গেছে কিনা বলো, তাহলে ওইটাও বুঝে যাবে। কি বোঝা গেল না? আরেকবার বলবো? কি হলো, বোঝা যাচ্ছে না নাকি? রেসপন্ড করো একটু তোমরা। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে প্রাইস কতক্ষণ অবধি বাড়ালো? প্রাইস কতক্ষণ অবধি বাড়ালো? প্রাইস ধরো 3 টাকা থেকে 6 টাকা, 9 টাকা, 10 টাকা বাড়াতেই থাকলো, যতক্ষণ অবধি বাকি 30 জনের মধ্যে থেকে সবাই চলে না গেল, খালি 10 জন পড়ে থাকলো। ওর কাছে 10টা পেনেরই সাপ্লাই আছে, যতক্ষণ অবধি 10টা লোক পড়ে না থাকলো ততক্ষণ অবধিও দাম বাড়াতে থাকলো। তাহলে প্রাইস ততক্ষণ অবধি বাড়ানো হয় যতক্ষণ ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল না হয়। তাহলে এইবার প্রাইসটা পি স্টার থেকে আমি বাড়ানো শুরু করব। প্রথমে অল্প একটু বাড়ালাম, তারপরে আবার বাড়ালাম, কতক্ষণ অবধি বাড়াবো? যতক্ষণ অবধি এই ডিম্যান্ড আর সাপ্লাই, মানে E1 পয়েন্ট অবধি আমি না পৌঁছাচ্ছি। E1 পয়েন্টে পৌঁছাচ্ছি মানে কি? E1 পয়েন্টে পৌঁছাচ্ছি মানে P1 স্টার পয়েন্টে আমাকে পৌঁছাতে হবে। এই পয়েন্টে দাঁড়িয়ে থাকলে আমি ধরো এই পয়েন্ট অবধি পৌঁছেছি, তাহলে কি আমি E1 স্টার অবধি পৌঁছাতে পারবো? হ্যাঁ, না, আমি E1 স্টার, মানে E1 স্টার পয়েন্টটা কোনটা? যেখানে ডিম্যান্ড আর সাপ্লাই আবার ইকুয়াল, সেই পয়েন্টে যদি আমাকে পৌঁছাতে হয় তাহলে আমাকে P1 স্টার অবধি পৌঁছাতে হবে, হ্যাঁ কি না? এই P1 স্টার পয়েন্ট অবধি যদি পৌঁছাতে পারি তাহলেই আবার ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়ালের যে পয়েন্টটা, ইকুইলিব্রিয়ামের যে পয়েন্টটা, মানে E1, এই E1-এ আমি পৌঁছাতে পারবো। তাহলে E1-এ আমি কখন পৌঁছাতে পারলাম? যখন আমি P1 স্টার প্রাইস অবধি পৌঁছে গেছি। তাহলে এইবার তোমাদের যে গল্পটা বললাম যে প্রাইসটা বেড়ে P1 স্টার অবধি গেল, প্রাইসটা বেড়ে P1 স্টার অবধি গেল, কেন হলো বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ
কারণ আলটিমেটলি যদি প্রাইসটা সেমই থাকতো, পি স্টারই থাকতো, তাহলে এক্সেস ডিম্যান্ড ক্রিয়েট হতো, আর এক্সেস ডিম্যান্ড ক্রিয়েট হলে মার্কেটে প্রাইসের উপরে একটা আপওয়ার্ড প্রেশার পড়ে, প্রাইস বাড়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, অ্যান্ড প্রাইস আলটিমেটলি বাড়তে বাড়তে যতক্ষণ অবধি নিউ ইকুইলিব্রিয়ামে নাও পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি প্রাইস বাড়তে থাকে। আচ্ছা, আমি আগের ডিম্যান্ড গ্রাফটাও এঁকে দিই যাতে তোমরা পরে বুঝতে পারো। T1 স্টার এটা, আর এটা ইকুইলিব্রিয়াম ই পয়েন্ট, এটা ডিডি, ঠিক আছে। তাহলে ডিম্যান্ড কার্ভের, এবার এখানে সাপ্লাই কার্ভের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেটা মাথায় রাখতে হবে। খালি ডিম্যান্ড কার্ভটা শিফট হয়েছে, রাইটওয়ার্ড শিফট হয়েছে, মানে ডিম্যান্ড ইনক্রিজ হয়েছে, তার ফলে আমি দেখো এখানে লেখাও আছে এফেক্ট অফ চেঞ্জ ইন ডিম্যান্ড ইন ইকুইলিব্রিয়াম প্রাইস অন কোয়ান্টিটি। সাপ্লাইয়ের কোনো চেঞ্জ হয়নি, ডিম্যান্ড কার্ভটা চেঞ্জ হলে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কীরকমভাবে চেঞ্জ হয় আমরা সেটা দেখছি। এবার এখানে ডিম্যান্ড কার্ভটা দেখো রাইটে শিফট হয়েছে, ডিম্যান্ড কার্ভটা তো লেফটেও শিফট হতে পারতো, মানে ডিম্যান্ড তো এখানে ইনক্রিজ করেছে, ডিম্যান্ড তো ডিক্রিজও করতে পারতো। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসের কীভাবে চেঞ্জ হয় আমাদেরকে সেটা দেখতে হবে। সেটা আমি একটা মিনিট দেখাচ্ছি, দাঁড়াও, নিচেই করবো এটা আবার।